গত রমজানে 120 টাকা কেজি ছিল না পেঁয়াজ, এই রমজানে কত খাইতেছেন? 30 টাকা কেজি পেঁয়াজ খাইতেছেন, তাই না? কি ম্যাজিক? কোন ম্যাজিক? প্রফেসর ইউনুস ম্যাজিকে ইন্ডিয়ান পেঁয়াজ আমরা আনি না, এরই হইতেছে ম্যাজিক। আবার কেউ কেউ বলে যে আগেই ভালো ছিলাম। সিন্ডিকেটকে ঠান্ডা করেন, পুরা বাজার ঠান্ডা হয়ে যাবে। তাই সরকারকে চাপ দেওয়ার জন্য তেল আমদানি কইরা মার্কেটে ছাড়লো না, মাদার ভেসেল থেকে ছোট ভেসেলে নামাইছে জাহাজ থেকে, কিন্তু তেল বিক্রি করতেছে না মার্কেটে, পাবলিক খেপায় দেওয়ার জন্য। তেলের দাম বাড়িতে পারেনি, আপনারা সহ্য করেছেন তেলের এই সংকট, কিন্তু ওদের কত হাজার হাজার কোটি টাকার বাণিজ্য জয় বাংলা করিয়া দিচ্ছে, দেখছেন ওরা কি পরিমাণে বিলা হয়ে আছে আমাদের উপরে, আমার উপর তো আছেই। আবার ধরেন আমার হিসাবে চিনির দাম 100 টাকার বেশি হওয়ার কথা না। আপনি আমদানি করা চিনির দাম এর সাথে যা কর টর শুল্ক টুল্ক যোগ করেন, তাতে কোনোভাবে এটা 100 টাকার উপরে যায় না। এখন বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা। এই মাসে 3 লাখ, মানে এই রমজান মাসে 3 লাখ টন চিনি বিক্রি হবে। এই 3 লাখ টন এর সাথে যদি আপনি 20,000 টাকা যোগ করেন, তাহলে প্রত্যেক টন 600 কোটি টাকা এই রমজানে মার্কেট থেকে তুলে নেবে। আর এই চিনিরাওর কিন্তু মূল প্লেয়ার হইতেছে সিটি আর মেঘনা। সরকারকে বলতেছি চিনি আমদানিকারকদের ডেকে বৈশা 100 টাকা কেজি দাম ঠিক করে দেবেন, সিটি আর মেঘনা সহ। চিনির সিন্ডিকেট যদি গাড়পেলি করে না, হামাক করবেন, মেঘনা গ্রুপের মালিককে তুলে নিয়ে মেঘনা ঠেকনা ফেলামো একেবারে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রকাশ করছে, যেটা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক আটকায় দেয়। কারণ ছিল কৃষি ব্যাংক তাদের খেলাপি ঋণের পরিমাণ লুকায় এবং সেটা কম করে দেখায়। প্রকাশিত রিপোর্টে খেলাপি ঋণের পরিমাণ ছিল 3,315 কোটি টাকা, যেটা বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রকৃত খেলাপের পরিমাণ ছিল 6,503 কোটি টাকা। তো কৃষি ব্যাংকের মূল কাজ কি ছিল? গ্রামীণ উন্নয়ন এবং প্রান্তিক কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দাও। তাইলে এই ঋণ কাদের দেওয়া হয়েছিল? তাপি হয়েছে। প্রফেসর ইউনুস স্যারকে কইব যে এদের নাম প্রকাশ করেন, দেশবাসী এটা জানতে চায় এই কৃষি ব্যাংকের টাকা কারা মাইরা খাইছে। কৃষির যান্ত্রিকীকরণ, এখানেও চিত্র একই রকম। সরকার পরিকল্পনা করে দেশের প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করবে, যেন কৃষকদের ফলন বাড়ে, তাই না, খরচ কমে। এই লক্ষ্যে বরাদ্দ হয় 3,000 কোটি টাকার একটা তহবিল, এবং এই কৃষি যন্ত্রাংশ কেনার জন্য প্রায় 70% ভর্তুকি দেওয়া হয়। 2018-19 সালে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান IFPRI 3,000 কৃষকের উপর একটা জরিপ চালায় এবং চালায় দেখে ভালোই তো 90% বেশি জমিতে কৃষিকাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হইতেছে। খুব ভালো না, তাই না? কিন্তু আশ্চর্যের ব্যাপার হইতেছে, মহাশ্চর্যের ব্যাপার হইতেছে, এর 97 ভাগের মালিক কৃষক না। তাহলে ভর্তুকি কে পাইল? যারা কৃষক না, তাদের ভাগ মাই রেখে কৃষি কাজ করার যন্ত্রপাতি কিনলো, কিন্তু সে নিজে কৃষক না, তাদের কাছ থেকে কৃষককে ভাড়া নিতে হইতেছে। আর এইগুলা সব আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ এইভাবে এখনো পর্যন্ত খাইতেছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর ফলাফল তো দীর্ঘমেয়াদী। আমরা জানি 2010 সালে আমেরিকা প্রবাসী বাংলাদেশি বৈজ্ঞানিক মাকসুদুল আলম পাটের জেনোম সিকোয়েন্সিং করেন। এশিয়ার পর বাংলাদেশ দ্বিতীয় দেশ যারা এইটা করতে পারছিল। এই আবিষ্কারের ফলে পাট চাষ আরো সহজ এবং লাভজনক করা সম্ভব ছিল। তো তাই না, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত টেক্সটাইল এবং গার্মেন্টসের সাথে একটা নতুন বাজার তৈরি করার সম্ভাবনা ছিল, কিন্তু কাঁঠাল রানী ব্যস্ত ছিল কাঁঠাল নিয়ে, পাট না। তাই সময় কোথায় তার? পাটকে একসময় বলা হয়তো গোল্ডেন ফাইবার। 70-এর দশকে আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম না, তখন আমরা রচনা লিখতাম ইংরেজিতে, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। এখন ইন্ডিয়া 1 নাম্বার দেশ পাট উৎপাদনে এবং রপ্তানিতে। তাইলে কোথায় গেল আমাদের দেশের আবিষ্কার? গত 15 বছর হাসিনার পরিকল্পিত এই দুঃশাসন এই একটা কইরা এই যে ভ্যালু চেইন কৃষিখাতের প্রত্যেকটা স্তরকে ধ্বংস করে দিছে, সাথে সাথে সুসংগত করে গেছে মাফিয়াদের সিন্ডিকেট হিসেবে। এরা হাসিনার সময় ছিল, এখনো আছে। এদের সীমাহীন লোভ, রাজনৈতিক দলের আশকারা এবং সমর্থন, প্রশাসনের সাথে অলিখিত আতাত সমাধান করতে হবে। এই যে ভ্যালু চেইন, এটাকে পুরাপুরি রিফর্ম করতে হবে। বাজার ব্যবস্থা কৃষক এবং ভোক্তার মধ্যে একাধিক মধ্যস্বত্বভোগী থাকে, ফলে দামের অস্বচ্ছতা সৃষ্টি করে। কৃষক জানেই না যে তাদের উৎপাদিত পণ্য শেষ পর্যন্ত কি দামে বিক্রি হচ্ছে, এতে তারা বাজারের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। আর আমরা তো দেখছি বর্তমান বাজার ব্যবস্থা কিছু ব্যবসায়ী গোষ্ঠী সিন্ডিকেট দামের উপরে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষক যদি সরাসরি বাজারে প্রবেশের সুযোগ পায়, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। যেমন কি, ধরো সরাসরি কৃষক ভোক্তার কাছে বিক্রি করতে পারবে। ফার্মার টু কনজিউমার মডেল ব্যবহার করলে কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করে দিতে পারবে। ভারত এবং চীনে কিন্তু এই মডেল দারুণভাবে সফল হয়েছে। আরও করা যায়, যেমন ধরেন স্মার্ট কন্ট্রাক্ট, এটার মাধ্যমে দর কষাকষি করা যায়। একটা অনলাইন বিডিং মার্কেট চালু করা যায়, যেখানে কৃষকরা তাদের পণ্য নির্দিষ্ট বিক্রি করে দিতে হবে, বিট করতে পারবে, বলবে যে এটা আমার পণ্য, দাম এত, আমাকে এত টাকা দিতে হবে এত মনের জন্য। সেইখান থেকে ভোক্তা বা পাইকারেরা সেরা দামে কিনে নিতে পারবে। এতে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে এবং সিন্ডিকেটের হাতে বাজার নিয়ন্ত্রণ থাকবে না। আর সংযুক্তি বলতে যেটা বলছি, কৃষকদের শহরের পাইকারি বাজারের সাথে এবং সরাসরি ভোক্তাদের সাথে সংযুক্ত করা যায়, তাইলে বাজার আরও কার্যকর হবে এবং পণ্যের দাম স্থিতিশীল থাকবে। আর কি, আন্তর্জাতিক বাণিজ্য। প্রধান উপদেষ্টা সমুদ্র বন্দর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে, তা কিন্তু সত্যি আশার আলো দেখাচ্ছে। আমাদের কৃষি পণ্যের গুণগত মান বজায় রাখা দরকার প্রসেসিং জোন, যেখান থেকে আমরা
পৃথিবীর কাছে অনেক সুলভ মূল্যে ভালো পণ্য বাজারজাত করতে পারবো, তাতে বৈদেশিক মুদ্রা আসবে, ভাগ কৃষকও পাবে। বাজার মূল্য নিয়ন্ত্রণের প্রথম ধাপ হচ্ছে কৃষকের ক্ষমতায়ন। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে 2024 জুলাই আগস্টে। কৃষককে ক্ষমতায়ন করার মধ্যে দিয়ে সেই যাত্রা শুরু হোক কৃষিতে। প্রফেসর ইউনূসের কাছে আমার অনুরোধ, দেশে অনেক উদ্যমী এবং প্রতিভাবান তরুণ আছে, তাদের সাথে আছে অনেক নিবেদিত প্রাণ উদ্যোক্তা, তারা দেশে প্রযুক্তি উন্নয়ন করতে পারবে, যারা দেশ গড়তে চায়। সোনার দেশে অনেক সম্ভাবনা, শুধু প্রয়োজন আপনার এবং আপনার সরকারের পৃষ্ঠপোষকতা। আসেন আমরা দেশটাকে গড়ে তুলি। এই অস্থিতিশীল বাজার, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং কৃষকদের ন্যায্যতার অভাব এগুলো কোনো স্বাভাবিক অবস্থা না, বরং পরিকল্পিত লুটপাটের ফল হাসিনার জামানার। এর সমাধান প্রশাসনিক শাস্তি না, বরং কৃষিখাতের কাঠামোগত সংস্কার, প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের অর্থনৈতিক ক্ষমতায়ন। সিন্ডিকেট ভাঙতে হলে কৃষকদের সরাসরি বাজারের সাথে যুক্ত করতে হবে, স্বচ্ছ নীতিমালা গড়ে তুলতে হবে। আগের ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকারগুলো সেটা করেনি, আমাদের সেটাই করতে হবে। কৃষকদের হাতে ক্ষমতা ফিরাই দিতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য সিন্ডিকেট না, প্রবৃদ্ধির চাবিকাঠি হইতে পারে যদি শুধু আমরা নিজেরাই ব্যবস্থা নিতে পারি নিজেদের ভাগ্যের। ইনকিলাব জিন্দাবাদ।